সন্ধ্যা পেরিয়ে রাত। ঈশার আজানের সময় ঘুম ছুটে যায় শ্রেয়সী। ঘুম থেকে জাগার পরই নাকে ভেসে আসে একটা চন্দনের ঘ্রাণ। শ্রেয়সী চিনতে অসুবিধা হয় না এটা কার ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ। শ্রেয়সী চোখ মিলে তাকায় সাথে সাথে, তবে আশ্চর্য কিছুই দেখতে পাচ্ছে না। শ্রেয়সী একটু আড়মোড় খুলে বুঝতে পারে সে কারো বহু অবাধ্য স্নানে আবদ্ধ। আর পুরো ঘরটা অন্ধকার। ফ্যান চলেছে ঘরে, সেটাই শব্দ ভেসে আসছে কানে। ঘরের ভেতরে হলুদাভাবে একটি ড্রিম লাইট জ্বলেছে। তার আলতো আভায় শ্রেয়সী মেহেরাজের বুকুর থেকে মাথা তুলে উপরে তাকাতেই মেহেরাজের ছোট্ট ছোট্ট করে কাটা চাপ দাড়ি শ্রেয়সীর মুখে উঠে যায়। শ্রেয়সী আউজ করে সরে আসতে চায়, তবে পারে না। মেহেরাজ তাকে জড়িয়ে রেখেছে বুঝতে পেরে শ্রেয়সী লজ্জায় শেষ। বাইরে কেউ জানলে কি হবে? তাদের বিয়ে হয়েছে কিছুদিন আগে। এটা তো ফাহিম ভাই আর ইরু বাদে কেউ জানে না। তাহলে ওরা কি ভাবছে? ছি! আর এই লোক এখানে এলো কিভাবে? শ্রেয়সী মেহেরজের হাত ছাড়ানোর জন্য ছটফট শুরু করতেই মেহেরজ চোখ বুজেই বিরক্ত কণ্ঠে বলে, উফ, ডিস্টার্ব করো না লিটল বার্ড। সারুন অশুদ্ধ লোক। আপনি এখানে কেন? সারুন, আমাকে ধরেছেন কেন? আমি আমার বউকে ধরেছি, তোমাকে না। মেহেরজ ঘুমে ঘুমে কণ্ঠে শোনে। শ্রেয়সী লজ্জার আগে কিছু ভেবে পাচ্ছে না। শ্রেয়সী ছাড়ার পাওয়ার জন্য মেহেরজের কয়েকটা দাড়ি ধরে টান দিতে মেহেরজ ঘুম পুরো পুরি ভেঙে গেল। সাথে সাথে উঠে বসে নিজের থুতনিতে হাত দিল। তা দেখে শ্রেয়সী ঠোঁটে নিচে হাসি চেপে রাখল। মেহেরাজ শ্রেয়সীর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাজটা ঠিক করলা না লিটল বাট। আপনি বোধহয় ঠিক করেছেন। আমার ঘুমের সুযোগে নিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। কথাটা বলে শ্রেয়সীর দাঁত দিয়ে জিভ কাটল। ছাই সে কি বলে ফেলল। মেহেরজ রশির কথা আরো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল চুপচাপ। ঘুমের ঘরে পুরোপুরি কটার পর মেহেরজ স্থির কণ্ঠে বলল, সরি। মেহেরজের হঠাৎ সরি বলার আশা করেনি শ্রেয়সী, তাই ভ্রু কুঁচকে বলল, সরি কেন? অসুরের মেয়েকে জড়িয়ে ধরার কারণে না বলে, আসলে ঘুমিয়ে গিয়েছিলাম তাই বুঝতে পারে নাই। বুঝতে পারলে বাকি কথাটা আর মেহরজ বলল না। আর মোর খেয়ে বিছানা থেকে নেমে দাঁড়াল। বুঝতে পারলেন কি বললেন? অর্ধেক বলে রাখবেন না বলে দিলাম। আর আপনি আমাকে আব্বুকে অসুর বললেন না একদম। শ্রেয়সীর কথা মেহেরজ ঝুঁকে পড়ে শ্রেয়সীর দিকে। শ্রেয়সী একটু পিছিয়ে যায়। মেহেরাজ ফু দিয়ে দিয়ে শ্রেয়সীর মুখের উপর পড়া বেরি হোয়াইটগুলো সরিয়ে বলে, বললে কি করবা? দেখুন। শ্রেয়সীর কথাটা বলতে মেহেরজ চুপ করে শ্রেয়সীর কপাল একটা চুমু খেয়ে তারপর দাঁড়িয়ে বলো, ফ্রেশ হয়ে বাইরে এসো, আমি গেলাম। বলেই মেহেরজ চলে যায় দরজা খুলে বাইরে। এদিকে শ্রেয়সী অবাক হয়ে বসে আছে। এই লোক কি তাকে হুট করে চুমু খাওয়ার জন্য বিয়ে করেছে? শ্রেয়সী লজ্জা পায়। কাল রাতের স্বপ্ন হলেও আজ মানুষটা বুকে মাথা দিয়ে ঘুমাতে পেরেছে। ইস্কি লজ্জা। শ্রেয়সী বিছানা থেকে নেমে বিছানা গুছিয়ে এলোমেলো চুলগুলো গার্ডার দিয়ে বেঁধে ওয়াশরুমে যেতে যেতে মেহেরজের কথা ভেবে বিড়বিড় করে বলল, অসহ্য পুরুষ। সময় গড়িয়েছে কয়েকদিন। কাল বাদে পরশু মেহেরজ আর শ্রেয়সীর বিয়ে। দুই পরিবারে বেশ আয়োজন চলেছে বিয়ের। সিয়াম সেই দিকে আর বাড়িতে আসেনি, কারণ তার ঢাকার কাজ মেটেনি, যার ফলে আনাম মিয়া রেগেছিল। তবে সিয়াম সেখানে থেকে কয়েকটা মেয়ে জোগাড় করে দেওয়ায় আনাম মিয়া আর কিছু বলেনি। তবে আনাম মিয়া চোখ সর্ববর্ণ শ্রেয়সীর উপর। শ্রেয়সীকে সে ধরবেই। সামনাসামনি সেই দিন আলতাফ শেফের বাড়ি দেখার পর পরে আনাম মিয়ার অস্থির হয়ে গেছে। প্রথমে সিয়ামকে ভালোভাবে বললে না মানলে পরে মানিয়ে নেবে, সেসব আইডিয়া আনাম মিয়া জানা আছে। এই কয়েকদিনে পরিবেশ বেশ ঠান্ডা, যেমন ঠান্ডা হয়ে বড় কোনো ঝড় আসার আগে চারদিকে পরিবেশ। অনুভব চক্রবর্তী কোনো সূত্র আর খুঁজে পায়নি কেউ। হাওয়ায় বেগে এসে হাওয়ায় বেগে হারিয়ে গেল। তবে শামসুল মারা 2 দিন পরে তার লাশ থানার সামনে গেছে, ঝুলন্ত অবস্থা পাওয়া যায়। তবে সিসি ক্যামেরাতেও কিছু পাওয়া যায়নি।
পুলিশ এখনো তদন্ত করে যাচ্ছে। ইরুর সৎ মা রোকেয়া ইরুকে খুঁজতে নামে মেয়ে থানায় গেল তার কেস ফাইল নেওয়ার জন্য, তবে কেউ কোনো কাজ হয় না। পরে 3 দিন বাদে ফাহিম নিজেই ইরুকে নিয়ে রোকেয়ার বাড়িতে আসে। প্রথমে ইরুকে দেখে রোকেয়া বেগম মারতে গেলেও পরে ফাহিমকে দেখে আর বিয়ে হয়েছে শুনে কিছু বলে না, কারণ সে জানে তার এত টাকা নেই যে এই উকিলের বিরুদ্ধে কেস করবে। কিন্তু জমিটা হাতে নাতে হবে, সেই জন্য যথেষ্ট ভালো আচরণ করেছে ওদের সাথে। তুহিন আগের চেয়েও সুস্থ। তোহা সিয়াম যেদিকে বাড়িতে ফিরেছে তার আগের দিন ফিরেছে, তবে কেউ কিছু বলেনি সিয়ামকেও। তোহা এই কফি বাড়িতে এসেছিল কারণ সিয়াম এই দিন কল দেয়নি, তাই তার এসব বলে কথা বাড়ানো চাচ্ছে না কেউ। বিছানার এক কোণে মন মরা হয়ে বসে আছে তোহা, চোখের কোণে পানি স্পষ্ট। আহুতিতে মুখ গুজে ভরে বারান্দার দিকে তাকিয়ে আছে চুপ করে। তোহা নিজেকে সর্বোচ্চ শক্ত করে রেখেছে। একটু আগে সিয়ামের ফোন চেক করার সময় এমন কিছু পেয়েছে যা তোহা কখনো আশা করেনি। কইসু ফোন কল রেকর্ড আর সিয়ামের হোয়াটসঅ্যাপের সেকেন্ড আইডি কিছু আইডি মেসেজ। তোহা কখনো সিয়ামের ফোনে হাত দিত না, তবে সিয়াম আজ মোবাইল রেখে ওয়াশরুমে গোসল করতে যেতে দ্রুত চেক করেছে। লকটা জানতো না, কিন্তু কিছুদিন আগে জেনেছে সিয়াম কে লক খুলতে দেখে সে কল করেনি। তোহা দেখেছে। তোহা জানে না সিয়ামের সেকেন্ডে কোনো অ্যাকাউন্ট আছে, তাই প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে সবার মেসেজ চেক করে মোবাইলে ফাইলে গিয়ে সব কল রেকর্ডগুলো অ্যাকাউন্টে নিয়ে নেয়। তখনই হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে। তোহার চাপ না দিলেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করা সেই মেসেজ না পেয়ে বেরিয়ে আসার সময় সুইপ অ্যাকাউন্টে চেক করতে গিয়ে পায় আর একটা অ্যাকাউন্ট। আর তখনই চোখে পড়ে কিছু মানুষের কথোপকথন। তোহা কয়েকজনের সাথে কথোপকথন করে যা বুঝলো বুঝে যায়, আর নিজের ফোন দিয়ে ভিডিও করে রাখা সবগুলো তারপর যে যেভাবে ছিল রেখে দেয়। তখন থেকে মনে কোনো অশান্তি হচ্ছে, নয়েজের উপরে নিজের ঘৃণা হচ্ছে। তবে তোহা জানে তোহাকে এখন শক্ত হতে হবে, আর সময় পেলে সব ম্যানেজগুলো করতে হবে। তোহার ভাবনার মাঝে ওয়াশরুম থেকে ভেজা চুল মুছতে মুছতে বের হয় সিয়াম, পরনে একটা লুঙ্গি আর টি শার্ট। বের হয়ে আসা প্রথমে চোখ পড়ে তোহার উপর, মন মরা হয়ে বসে আছে। সিয়ামের ভ্রু যুগল কুঁচকে যায়, সে কি হলো তার বইয়ের। সিয়াম চুল মুছে তোহার পাশে গিয়ে বসে, তারপর শান্ত কণ্ঠে বলে, কি হলো জান, হঠাৎ এমন মন খারাপ কেন, কি হয়েছে? তোহার চোখ বুজে নিল। সিয়ামের স্পর্শে ঘৃণায় গা গুলিয়ে উঠেছে ওর। চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে সিয়াম এবার বেশ সিরিয়াস হয়ে যায়। তারপর তোহার কাঁধ ধরে নিজের দিকে করে তোহার মুখ করে দিয়ে তাকিয়ে বলে, কি হয়েছে, তোমায় কাঁদছো কেন? এই তোহা, কিছু না, বলো। সিয়াম বেশ উত্তেজিত হলো এবার। তোহাকে খুব ভালোবাসে ও, আর তার বোকা বউটা তাকে ভালোবাসে এই বিশ্বাস তার মনে সমুদ্র নেয়। তোহা সহজে কাঁদে না, আবার মন খারাপও করে না, তবে সিয়ামের কাছে সব খুলে বলে। সিয়াম তোহার মাথায় হাত দিয়ে নিজের কাছে টেনে নিল। তোহার মাথায় এসে ঠেলে সিয়ামের বুকে তোহা একটা ঢোক গিলে নেয়। মন চাচ্ছে সর্বশক্তি দিয়ে এই মানুষটাকে সরিয়ে দিতে হবে, তবে তোহা পারবে না। বুক ভেঙে কান্না আসছে, হাতে নাতে প্রমাণ পাওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করা লাগবে। সিয়াম তোহার মাথায় হাত বুলে দিয়ে বলে, কেউ কিছু বলেছে তোমাকে? তোহার না সূচক মাথা নাড়ায়। সিয়াম আবারও বলে, তাহলে কি হয়েছে বলো জান, আমার অস্থির লাগছে, তোমার চোখের পানি দেখলে আমার খারাপ লাগে। সিয়াম এর কথায় তোহা মনে মনে তাচ্ছিল্য হাসে, তারপর মুখে বলে, ননদিনী আর 2 দিন বাদে চলে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, সারাদিন সময় কাটবে কি করে, কারো খুনসুটি না করে। তোমার কথা মন থেকেই বলেছে। শ্রেয়সী চলে যাবে ভাবতে চোখ ভিজে উঠেছে, তবে আসল কথা লুকোনোর জন্যই কথাটা পারফেক্ট ছিল। তোহার কথা শুনে সিএম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই তো একদিন যেতে হবে জান, আর ও তো একেবারে যাচ্ছে না, আসবে যাবে, ওর ভিডিও কলে কথা বলবে, মন খারাপ করো না তো, এখন হাসো। তুমি তো জানো তুমি মন খারাপ করলে বনুও মন খারাপ করবে লক্ষ্মী। সিয়ামের আদরে কথায় তোহা মিথ্যে একটা হাসি হাসলো। সিয়াম তোহার মাথায় একটা চুমু দিয়ে বলো, মন খারাপ করো না। আচ্ছা। সিয়াম তোহাকে ছেড়ে উঠে বারান্দায় চলে যায় তোয়ালে নেড়ে দিতে। তখন তোহার কান্নামাখা চোখে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে তোলে ঠোঁটে, তারপর বাম হাত তালু দিয়ে নিজের চোখের পানি মুছতে মুছতে ঘৃণা ভরা দৃষ্টিতে বারান্দায় দাঁড়ানো সিয়ামের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনি হলেন মাছের কাঁটার মতো সিয়াম শেখ, যা হুট করে গলা বাঁধা পর আর কেউ গলা থেকে না ছাড়ানো পর্যন্ত স্থির পায় না।
তেমনি আপনার গলার পাপিষ্ট, আপনি যতদিন বেঁধে আছেন আমিও স্বস্তি পাবো না। কথাটা বিয়ার করে বলে তোহা। চোখ বেয়ে অবাধ্য একটা পানি পড়তে পড়তে বুকের ভেতর কেমন মুচড়ে ওঠে। তা দেখে তোহা নিজেকে সামলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে একইভাবে ভাঙা গলায় বিড়বিড় করে বলে, আপনাকে মারতে আমার ভীষণ কষ্ট হবে সিয়াম শেখ। রুহু অবধি কেঁপে উঠবে আপনার শ্যুট করতে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প লেফটেন্যান্ট মেহেরোজ মির্জা চলবে।